দেশের সমসাময়িক রাজনীতি, সংস্কার, গণতন্ত্র এবং রাষ্ট্রীয় কাঠামো নিয়ে এশিয়া পোস্টের আজকের আলাপন। স্বাগত সকলকে। আজ আমাদের সাথে আছেন আইনজীবী, লেখক, রাজনৈতিক চিন্তাবিদ, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ুম। জুলাই গণ অভ্যুত্থান থেকে শুরু করে জুলাই সনদ, গণভোট এবং সমসাময়িক ইস্যু সব নিয়েই আজ আমরা কথা বলতে চাই। স্বাগত এশিয়া পোস্টের আজকের আয়োজনে। কেমন আছেন? ভালো, আপনাদের ধন্যবাদ। 5ই আগস্টের আগে আপনারা আন্দোলন করেছেন, সরকারের বিরুদ্ধে ছিলেন সবসময়। 5ই আগস্টের পরে জুলাই সনদ নিয়ে কথা বলেছেন, রাষ্ট্রের সংস্কার নিয়ে কথা বলেছেন। কেমন আছেন এখন? সব মিলিয়ে কেমন যাচ্ছে? শারীরিকভাবে যদি বলেন ভালো আছি, যদি রাজনৈতিকভাবে যদি বলেন তাহলে আশা দুরাশার একটা দোলাচলের মধ্যে আছি। আমি ব্যক্তিগতভাবে খুবই আমি নিজেকে বলি যে বেপরোয়া আশাবাদী মানুষ। আমি সবসময় আশা করতে চাই এবং আশাবাদী থাকি। কিন্তু এইবারের অভ্যুত্থানের পরে বা এখন পর্যন্ত যে পরিস্থিতি, সেইটাতে ধরেন এক ধরনের বলা যায় যে এই পরিস্থিতিটাতে আশা ধরে রাখা খুব কঠিন মনে হচ্ছে। আপনি তো সেই কিশোরগঞ্জ থেকে উঠে এসেছেন, আজকের জাতীয় রাজনীতির অংশ হিসেবে কাজ করছেন। একসময় আপনি ছাত্র ফেডারেশনের প্রতিষ্ঠাকালীন কাজ করেছেন এবং এখন আবার রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হিসেবে কাজ করছেন। এই রাজনীতিতে আপনার উঠে আসার গল্পটা জানতে চাই। মূলত আমার উঠে আসা মানে কি, আমি পারিবারিকভাবে রাজনীতিতে এসেছি। আমার বাবা ছিলেন, নিজে বাম আন্দোলনের সাথে যুক্ত ছিলেন, মুক্তিযোদ্ধা ছিলেন। মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে আবার তৎকালীন যে শাসক গোষ্ঠী শেখ মুজিবের সাথে আওয়ামী লীগের সাথে এক ধরনের রাজনৈতিক দ্বন্দ্বে ছিলেন। উনি গোপন জীবনযাপন, আন্ডারগ্রাউন্ড পলিটিক্সের মধ্যে ছিলেন। আমাদের বাড়িতে একটা রাজনৈতিক বাতাবরণের মধ্যে আমি বড় হয়েছি এবং আমি ওই সময় জেনে না জেনেই ধরেন বামপন্থী একটা রাজনীতির মধ্যে যুক্ত হয়েছিলাম। আমাদের জীবনে শুরু হয়েছে ছাত্র ইউনিয়ন দিয়ে। আবার ধরেন ছাত্র ইউনিয়ন যখন আওয়ামী লীগের সাথে খুব বেশি পরিমাণে ছাত্রলীগের সাথে ঘেঁষাঘেঁষি করছে, পারিবারিক কারণেই আমরা ছাত্রলীগ বিরোধী, আওয়ামী লীগ বিরোধী অবস্থায় নিচ্ছি। এগুলি যে খুব সচেতন কোনো উদ্যোগ ছিল এরকম না। বাবা যখন রাজনীতি করতেন তখন আমি ওনাকে অনেক অভিযোগ করতাম যে উনি মুক্তিযুদ্ধের পরে পলিটিক্সের কারণে আমরা অনেক নিগৃহীত হয়েছি। কিন্তু একটা সময় বাবা ইনএক্টিভ হয়েছে, আমি পলিটিক্সে ইনভলভ হয়েছি এবং আমার সাথে আমার মামলার জন্য উনি আমার সাথে জেলে গেছেন, আসামি হয়েছেন। বাবা হিসেবে যেটা হয় আর কি, উনি কোনোদিন আমাকে অভিযোগ করে নাই যে তোমার এই রাজনৈতিক ভুলের কারণে আজকে আমাকে জেলে যাইতে হয়েছে। সো আমার উঠে আসা বলতে যদি বলেন ওইভাবে পারিবারিক পৃষ্ঠপোষকতা, বাবার সমর্থন, এলাকার মানুষের মধ্যে ধরেন একটা দীর্ঘদিনের, আমাদের এলাকা হচ্ছে অত্যন্ত সক্রিয় এলাকা রাজনৈতিকভাবে। ওইখানে নকশালদের একটা বড় রকমের প্রভাব ছিল। আমার বাবার ঘনিষ্ঠ বন্ধুরা ধরেন সাম্যবাদী দলের সেক্রেটারি ছিলেন ইয়াকুব আলী সাহেব, কিংবা ওইখানে হকবাইদের এক ধরনের পার্টি ছিল, আনিস কাকা বলতাম, আমাদের বড় কৃষক নেতা ছিল আমাদের। কিংবা তারও আগে স্বদেশী আন্দোলনের সাথে যুক্ত ছিলেন অজিত রায়ডা। মানে এরকম একটা পরিমণ্ডল থেকে আমি রাজনীতিতে যুক্ত হয়েছি। কখনোই আমরা ভুল পক্ষে যাইনি। মানে 71-এ যেরকম মুক্তিযুদ্ধের পক্ষে ছিলাম, 71 থেকে 75 আওয়ামী শাসনের বিরুদ্ধে ছিলাম, তারপরে ধরেন এরশাদ বিরোধী আন্দোলনে ছিলাম, কিংবা ধরেন এই অভ্যুত্থানের সময় ছাত্র কোটা সংস্কার আন্দোলন বলেন, ভূমিহীনদের আন্দোলন বলেন, এই আন্দোলনগুলির পক্ষে ছিলাম। হাসিনা বিরোধী লড়াইয়ে ছিলাম। অভ্যুত্থানের পরে যে সরকার হয়েছে তার যে সমালোচনা করা দরকার সেই সমালোচনা করছি। এখনকার যে সরকার হয়েছে যারা, তাদের সাথে আমাদের যুগপৎ আন্দোলনে ছিলাম আমরা। আমাদের জন্য ধরেন ওইখানে যুক্ত হওয়ার কিংবা 11 দলে যুক্ত হওয়ার সুযোগ ছিল। এই সমস্ত জায়গায় আমরা কখনো যাই নাই। তারপরে এই আপনার সামগ্রিক রাজনৈতিক জীবনে এতদিনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি ছিল? এইটা বড় চ্যালেঞ্জ মানে এক একটা সময় এক এক রকম ছিল। ধরেন এক সময় বিশ্বাস করতাম যখন যে বিপ্লব করব, তখন তো মনে হয়েছে যে একটা বিপ্লবী সংগঠন গড়ে তোলা হচ্ছে চ্যালেঞ্জ। যখন আসলে আরও উপলব্ধিটা আরও প্রগাঢ় হয়েছে, অভিজ্ঞতা বাড়ছে, যখন মনে হয়েছে যে আসলে যেই পথে আমরা বিপ্লব করতে চাইছি, যে ধরনের রাজনীতি করতে চাইছি, সেই রাজনীতিটা বাংলাদেশের জন্য আসলে ওইভাবে প্রযোজ্য না, তখন আসলে নতুন রাজনীতিটা কি হবে এইটা বের করা ছিল খুব চ্যালেঞ্জিং। আমরা যে সংস্কারের রাজনীতিটাকে আসলে ফর্মুলেট করতে পারা, বাংলাদেশের জন্যে একটা বিপ্লবী রাজনীতি না,
আবার প্রচলিত অর্থে যে নির্বাচনী রাজনীতি সে কেবলমাত্র ক্ষমতার বদল, এইটা না, এর বাইরে আসলে কি হইতে পারে, এর জন্যে যথোপযুক্ত রাজনীতিটা থিওরিটিক্যালি এবং প্র্যাকটিক্যালি দাবি দেওয়া আকারে হাজির করা, এইটা একটা চ্যালেঞ্জ ছিল। এখনও যে চ্যালেঞ্জটার মধ্যে আছি সেটা হচ্ছে যে এই দাবি দেওয়ার সাথে সঙ্গতিপূর্ণ একটা রাজনৈতিক সংগঠন কিংবা দলটা কীরকম হবে, কী রকমের সম্পর্ক রীতি থাকা উচিত একটা দলের নেতৃত্বের সাথে সদস্য কর্মী এদের সম্পর্ক কেমন হওয়া উচিত, দলের উপরে দলের সদস্যদের মালিকানা কিভাবে আসলে প্রতিষ্ঠা করা যায়, এই চ্যালেঞ্জটা এখনও পর্যন্ত খুব সিরিয়াসলি ফেস করতেছি। এটা হচ্ছে আমি এই মুহূর্তে এই চ্যালেঞ্জের ভিতরেই আছি। আপনি একটা রাজনৈতিক পরিবার থেকে বেড়ে ওঠা, আপনার বাবার কথা বলছিলেন, তারাও রাজনীতি করে এসেছেন, ছোটবেলা থেকে রাজনীতি করেছেন, এখন নিজেও রাজনীতি করছেন এবং পাশাপাশি আপনি সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। আমি দেখেছি আপনি বেশ কিছু বইও লিখেছেন রাজনীতি, রাষ্ট্রচিন্তা, সংবিধান, এসব বিষয় নিয়ে। কিন্তু বাংলাদেশে যে রাজনৈতিক দলগুলো আছে বা নেতারা যারা আছেন, তাদেরকে এই তিনটা বিষয় নিয়ে কিন্তু খুব বেশি কথা বলতে দেখা যায় না। তারা ক্ষমতার জন্য কথা বলেন। তো আপনার কাছে কি মনে হয় যে তারা এই তিনটা বিষয় নিয়ে কথা আসলে কেন বলতে চায় না? প্রথমত আমার মনে হয় যে এটা হচ্ছে আমাদের কলোনিয়াল মাইন্ডসেট। মানে আমাদের এখানে রাজনৈতিক দল গড়ে উঠছে কীভাবে দেখেন, আমাদের এখানে রাজনৈতিক দল গড়ে উঠছে 1885 সালে প্রথম কংগ্রেস গড়ে উঠছে। কংগ্রেসের প্রথম সভাপতি ছিল একজন ব্রিটিশ নাগরিক, লর্ড হিউম। তাদের পৃষ্ঠপোষকতায় এই ধরনের মুসলিম লীগ গড়ে উঠছে। আর এর বাইরে এক ধরনের রাজনৈতিক দল কমিউনিস্ট পার্টি হয়েছে, যারা সোভিয়েত ইউনিয়ন কিংবা চীনের আদলে পার্টি বানাইছে। কিংবা মুসলমানদের আরেক ধরনের পার্টি হয়েছে যে খেলাফত কিংবা এরকম জায়গা থেকে। সো বাংলাদেশের রাজনীতিটা কীরকম হবে, বাংলাদেশের পার্টি কীরকম হবে, এখানকার রাজনৈতিক দলগুলির সামনে আসলে কি করা দরকার, এইখানকার মানুষের জন্য কীরকম রাষ্ট্র, কীরকম শাসন ব্যবস্থা লাগবে, এইগুলি নিয়ে চিন্তা করার যে পরম্পরা, এটা ছিল না। এটা ছিল না বলেই ধরেন আমাদের যে রাজনৈতিক দলের নেতারা যার যে পরম্পরা ওইভাবে কথা বলে। যারা কমিউনিস্ট পার্টি করে ওরা সোভিয়েত স্টাইলে কিংবা চীন স্টাইলে কথা বলে, যারা ইসলামী পার্টি করে তারা ধরেন খেলাফত কিংবা ফারাইজি আন্দোলনের ধরনের কথা বলে। আর যারা ধরেন এখানে আওয়ামী লীগ, বিএনপি এরকম পার্টিগুলি করে, তারা ধরেন যে পার্টিটা কংগ্রেস মুসলিম লীগ করছে ওই রকমভাবেই করে। কিন্তু ওনারা বুঝতে পারেন যে বাংলাদেশের জন্যে, বাংলাদেশ একটা নতুন দেশ হিসাবে, এটাকে একটা স্বাধীন দেশ হিসাবে, বাংলাদেশের ভূগোল, বাংলাদেশের মানুষের মনস্তত্ত্ব, বাংলাদেশের স্বার্থ, এগুলিকে কিভাবে দেখতে হবে, তার জন্যে যে ধরনের চিন্তা ভাবনা করতে পারা উচিত, সেইটা করার সুযোগ আমাদের বাংলাদেশের বুদ্ধিজীবীরাও এটা নিয়ে এর আগে তেমন কোনো কথা বলে নাই। ওনারা নিজেরা এটা অনুসন্ধান করার আসলে সুযোগ পায় নাই। আমার মনে হয় যে এইটা আমাদের দুর্ভাগ্যের একটা বড় কারণ ছিল, যে আমাদের চিন্তার মধ্যে যে ব্রিটিশ কলোনির ধরনের যে চিন্তা, এটা থাকা, এটা ওনাদের কারো ব্যক্তিগত ত্রুটি বিচ্যুতি এরকম মনে হয় না আমার। পাশাপাশি কি ক্ষমতার লড়াইটা একটা ব্যাপার? ওনারা ওইভাবেই রাজনীতিটাকে বোঝে। ওনারা মনে করে রাজনীতি মানেই হচ্ছে এইখানে কোনোভাবে রাষ্ট্র ক্ষমতাটা দখল করা, ওইখান থেকে আসলে টাকা পয়সা এবং প্রভাব প্রতিপত্তি বাড়ানো, এবং যখন ক্ষমতায় থাকবে না তখন এই টাকা পয়সাটা যেন তাদের আবার ক্ষমতায় আসার জন্য কাজে লাগে, এটাকেই ওনারা রাজনীতি মনে করে। এটা হচ্ছে ব্রিটিশরা ওই রকমই করছিল। ব্রিটিশরা এখানে আসছিল এসে ব্যবসা করার জন্য, ইস্ট ইন্ডিয়া কোম্পানি হিসেবে আসছে। আইসা এসে দেখছে যে এখানে সবচেয়ে ভালো ব্যবসা হচ্ছে খাজনা তোলা। তো সে ধরেন তারপরে খাজনা তোলার দিওয়ানিটা সে কবজা করছে। তারপরে দেখছে রাষ্ট্রটা এসে হাতে নিতে পারে, সে রাষ্ট্রটা নিচ্ছে। সে তো এখানকার মানুষের উপকার করার জন্য করে নাই। ওদের কাছ থেকেই যারা রাজনীতিটা শিখছে, ওইটাকেই যারা রাজনীতি হিসাবে বুঝছে, তো তারা তো এটাই ভাববে যে ক্ষমতাটা নিতে হবে, অন্যান্য পেশার চাইতে আমাদের এখানে রাজনীতিটা অধিক লাভজনক। তার মানে কি আপনি বলতে চাচ্ছেন যে রাজনীতিবিদরা ক্ষমতার জন্য রাজনীতি করে? ক্ষমতার জন্য রাজনীতি করবে, এটাই স্বাভাবিক, এটা কোনো দোষ না। কিন্তু এদের রাজনীতির ক্ষমতাটা হচ্ছে এরকম যে ক্ষমতার জন্য সমস্ত কিছু বাদ দিতে পারে, অন্য কোনো সমস্যা নেই। আমরাও ক্ষমতার জন্যই রাজনীতি করি, কিন্তু আমরা এই রাজনীতিটা করি এই ক্ষমতাটা পেয়ে আসলে আমার দেশটাকে, আমার জনগণকে তার যেখানে আসলে পৌঁছবার কথা, স্বাধীনতার সুফলটা সে যেভাবে আসলে দুনিয়ার অন্যান্য দেশ যেরকম পায়, আমাদের মানুষদের এর চাইতে বেশি পাওয়ার আসলে অধিকার ছিল, কারণ অনেক বেশি স্যাক্রিফাইস করছে এখানকার মানুষ। তাহলে এরা যেভাবে পাবে এইভাবে চিন্তা করি, এই জন্য ক্ষমতাটা আমরা চাই। আর ওরা তাদের নিজেদের প্রভাব প্রতিপত্তি এবং ব্যক্তিগত টাকা পয়সা বাড়ানোর জন্য ক্ষমতাটা চায়। ক্ষমতা চাওয়া রাজনীতিতে দোষের কিছু। আচ্ছা, একটু আপনার দল নিয়ে একটু কথা বলতে, খুব অল্প কথায়।
আপনি 90-এর দশকে গণমুক্তি নামে একটা রাজনৈতিক দল গঠনে আপনার অগ্রণী ভূমিকা ছিল, আপনারই দল ছিল। জি। আবারও আপনি সেইটা সফল হতে পারেননি বলবো। পারেন। এখন আবার নতুন করে আরেকটি রাজনৈতিক দল আপনি 21 সালে সম্ভবত করেছেন, রাষ্ট্র সংস্কার আন্দোলন। জি। এখন নিবন্ধনের অপেক্ষা করছেন। জি। তাহলে ওই দলটা কেন সফল হলো না এবং এখন আবার নতুন করে কেন এই নামে আসতে হলো? একই সাথে জানতে চাই যে সাধারণত সাধারণ নিয়মের মধ্যে দিয়েই নিবন্ধন হয়, আপনার রাজনৈতিক দল নিবন্ধন হয়নি কেন, এবং আপনি একই সাথে আদালতের হস্তক্ষেপ করতে হলো কেন নিবন্ধনের জন্য? দেখেন, আমরা শেষটা থেকে শুরু করি। আদালতের হস্তক্ষেপের পরেও কিন্তু আমরা পাইনি। আমাদের ব্যাপারে ধরেন বাংলাদেশে এটা একটা এখন এসে বলা যায়, আমাদের দুর্ভাগ্য হচ্ছে রাষ্ট্রের যে সংস্কার লাগবে, সংবিধানের যে সংস্কার লাগবে এবং সংবিধান কেন্দ্রিক রাজনীতিটা যে বাংলাদেশের সংবিধানের সংকটটাই যে বাংলাদেশের রাজনৈতিক সংকট, এই আলাপগুলি আমরা শুরু করি 2013 সালে। 2016 সালে এটা আমরা রাষ্ট্রচিন্তা দিয়ে ধরেন আরও ব্রডলি আনি, কিংবা ধরেন 2018 সালে আমরা 7 দফা প্রস্তাব করি অন্যভাবে। সাধারণভাবে রাজনৈতিক দলগুলি বলে যে এটা চাই না, আমরা 18 সালে কি চাই, কি আছে, এটার পরিবর্তে কি চাই, এই রকমভাবে আসলে আমরা আমাদের প্রোগ্রামটাকে সাজাই। তাহলে আমরা একটা ভিন্ন ধরনের রাজনীতি করার কথা ভাবি এবং এই রাজনীতিটা যাতে আসলে জনগণের কাছে পর্যন্ত আমরা নিতে পারি, সেই জন্য আমরা গণতন্ত্র মঞ্চের সাথে যাই, গণতন্ত্র মঞ্চ করি। গণতন্ত্র মঞ্চ যখন আমরা গড়ে তুলি তখন বিএনপি মনে করে যে এই শক্তিটার সাথে তার আসলে এক ধরনের সহায়তা নেওয়া দরকার এবং গণতন্ত্র মঞ্চের সাথে যুগপৎ আন্দোলনে আসার জন্য বিএনপি 31 দফা করে। এটা নিয়ে আমাদের সাথে দীর্ঘ সময় আলাপ হয়। আমরা ওই ড্রাফট কমিটিতে ছিলাম দীর্ঘদিন, আমরা 7-8 মাস তাদের সাথে। তার মানে গণতন্ত্র মঞ্চ, বিএনপি সবাই মিলে যে আমরা একটা সংস্কারের রাজনীতিটা চালু করতে চাইলাম, এইটা ধরেন আমাদের জায়গা থেকে আমরা 13 সাল থেকে শুরু করছিলাম। কিন্তু এইখানে যখন সংস্কারের কর্মসূচিটা সামনে আসলো, যখন অভ্যুত্থানের পরে মনে হলো যে এটাই আমাদের রাজনৈতিক করণীয়, তখন সবাই মিলে যেটা চেষ্টা করছে আমাদেরকে আসলে এই আন্দোলনের পেছনে যে আমাদের একটা ভূমিকা আছে, এই চিন্তার ক্ষেত্রে যে আমাদের একটা অগ্রণী দায়ক ভূমিকা আছে, এইটা সবাই অস্বীকার করে নিজেরাই ধরেন এটা কৃতিত্ব নিতে চাইছে। আমরাও মনে করছি যে আর যা কৃতিত্ব তারা দাবি করলে আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু এরা আসলে এই নির্বাচনে একটা রাজনৈতিক যে ব্যাখ্যা বিশ্লেষণ আমাদের ছিল, আমরা যেভাবে এটা করতে চাইছিলাম, নির্বাচন কমিশন এবং এখানকার এস্টাবলিশড রাজনৈতিক দলগুলি আমাদেরকে ওই পর্যায়ে আসতে দিতে চায় নাই। কারণ আমি যেটা বললাম, আমাদের সাথে প্রায় সমস্ত রাজনৈতিক দলের একটা পার্থক্য আছে। এইবারও ধরেন দেখবেন যে সবাই, আমরা যারা আন্দোলনে ছিলাম, হয় বিএনপির জোটে গেছে অথবা 11 দলীয় জোটে গেছে, আমরা কোথাও যাইতে পারিনি। কারণ আমাদের কাছে ক্ষমতাটা দরকার, কিন্তু ক্ষমতার জন্য এই রাজনীতিটা আমরা পরিত্যাগ করতে পারিনি। তাইলে এদের একটা ধারণা ছিল যে আমাদেরকে নিবন্ধন না দিলে, আমরা যদি আসলে রাজনৈতিকভাবে টিকতে না পারি, তাহলে হয়তো এই যে আমরা যেটার স্পোক্স পারসন, এই বিষয়টা চলে যাবে এবং তারা যেভাবে বলবে সংস্কারটাকে মানুষ ওইভাবে চিনবে। এটা হচ্ছে একটা ব্যাপার। 96 যে গণমুক্তি আন্দোলনটা করছিলাম, তখনও পর্যন্ত আমি আসলে বাম ধারার চিন্তা করতাম এবং ওইটা যে হয় নাই বলে আমরা পরবর্তীতে আসলে এই চিন্তায় আসতে পারছি। কারণ তখনও পর্যন্ত আমরা বাম ধারার কিছু সমালোচনা করতাম, কিন্তু বাম ধারা থেকে আমি বাইরে আসি নাই। বাম চিন্তাটাই আমার মধ্যে প্রভাবশালী চিন্তা ছিল। কিন্তু আমরা যখন রাষ্ট্র সংস্কারে আসি, তখন আসলে বাম ডানের বাইরে এইখানে একটা কল্যাণ রাষ্ট্র এবং এখানে একটা গণতান্ত্রিক রাষ্ট্র করার জন্য আসলে আমরা চিন্তা করছি। এবং আমরা চিন্তা করছি যে এই গণতান্ত্রিক কাঠামোটা সারা দুনিয়ার মধ্যে সবার কাছ থেকে অভিজ্ঞতা নিয়ে বাংলাদেশের জন্য যেভাবে আসলে যতটা সাস্টেনেবল এবং এখানে জুৎসই হয়, সেইভাবে এটা করতে হবে। এই চিন্তাটা একান্তই আমাদের নতুন। এখন এই চিন্তাটা যখন আমরা করি, তখন প্রথমে চিন্তা আকারে এটা প্রচার করি, তখন আমরা আসলে সংগঠনের ব্যাপারে এতটা জোর দেই নাই। আমরা মনে করছি আমাদের চিন্তাটা যদি সমাজে ছড়ায়, তাইলে কেউ না কেউ হয়তো এটা বাস্তবায়ন করবে। আমাদের নিজেদের এটা করতে হবে, কারণ আমরা দল করব, রাষ্ট্রচিন্তা করার সময় আমরা এটা ভাবি নাই। যখন অনেক দিন পর্যন্ত এটাকে কেউ নেয় নাই এবং মানুষ যখন আমাদেরকে সমালোচনা করা শুরু করছে যে আপনারা বড় বড় কথা বলেন, সুন্দর সুন্দর কথা বলেন, কিন্তু আপনারা রাজপথে আসতে চান না, আপনাদের সাহস নাই, আপনারা আসলে এগুলি বলবেন করবেন না, তখন আমরা বাধ্য হয়েছি। কেউ যখন করে নাই, আমরা নিজেরাই এটা করার দায়িত্ব নিতে বাধ্য হয়েছি। আচ্ছা, তাহলে আপনি যেটা বললেন যে বাম রাজনীতি করতেন, সেই চিন্তা থেকে বের হতে পারছিলেন না, বিধায় গণমুক্তি করেছেন, তার মানে কি এখন আমরা বলতে পারি যে আপনি এখন বাম রাজনীতির সাথে নাই, বা এবং আপনার
ভিতর থেকে একটা প্রশ্ন আমার ভিতরে কাজ করছে যে তাহলে কি বাম রাজনীতি করলে গণতান্ত্রিক চর্চা সম্ভব নয়? প্রচলিত যে সমস্ত বাম দল বলে কিংবা বাম রাজনীতি বলে যেটা আছে, তা আরেকটা বিতর্ক আছে যে এটা আদৌ বাম কিনা, এটা এক জিনিস। কিন্তু আমি মোটা দাগে মনে করি এরাই তো বামপন্থী, যারা আসলে বাম। তো তাদের যে চিন্তা ভাবনা, তারা যেভাবে জিনিসটা ভাবে, তারা যেভাবে আসলে সমাজের পরিবর্তনটার কথা ভাবে, এইটা হচ্ছে অনেক দূরবর্তী একটা চিন্তা করে। ওনারা মনে করে কোনো একদিন বিপ্লব হবে, বিপ্লবের পরে এটা হবে। তো এইটা আমি অনেক সময় এটা বলা ঠিক হবে না, কিন্তু তারপরে আপনাকে বলছি যে অনেক সময় আমি হাসি ঠাট্টা করে বলতাম যে ইহলৌকিক সমস্যার পারলৌকিক সমাধানের কথা ভাবেন ওনারা। আজকে বাংলাদেশের কি দরকার? আজকে আমি মনে করি বাংলাদেশের সংস্কার দরকার। যে আপনার নির্বাচন ব্যবস্থা আছে, এটা কাজ করে না। আপনার চিকিৎসা ব্যবস্থা আছে, কাজ করে না। আপনার বিচার ব্যবস্থা আছে, এটা কাজ করে না। আপনার একটা নতুন বিচার ব্যবস্থা লাগবে না, কিন্তু এই বিচার ব্যবস্থাটা যাতে কাজ করতে পারে সেটার পথ করতে হবে। আপনার একটা শিক্ষা ব্যবস্থা আছে, এটা আসলে শিক্ষিত বানায় না, কুশিক্ষিত বানায়। তাইলে আপনার শিক্ষা ব্যবস্থা পুরোটা নতুন লাগবে না, কিন্তু এই শিক্ষা ব্যবস্থাটাকে সংস্কার করে এরকম করতে হবে যাতে এটা মানবিক হয়, জ্ঞান নির্ভর হয়, বিভাজন তৈরি না করে। এরকম এই জিনিসগুলিকে আমি বলি যে সংস্কার। এই পরিবর্তনগুলি হচ্ছে বিপ্লবী পরিবর্তন না, যে একটা দেশে হয়তো শিক্ষাই নাই, একটা দেশে হয়তো ভোটই নাই, সেইখানে আপনি একটা ভোটের ব্যবস্থা করতেন, এটা একটা নতুন জিনিস। কিন্তু এখানে এগুলি আছে, কিন্তু এগুলি হচ্ছে কাগজে কলমে যেরকম আছে কিংবা যে ধারণা আছে, বাস্তবে এরকম আপনার না। কাছে কি মনে হয় যে বামরা বাংলাদেশে কখনো প্রতিষ্ঠিত হতে পারবে? এই বামরা এই পথে থাকলে পারবে না। এই বামরা যদি তাদের পথ পরিবর্তন করে, যে কেউই পারতে পারে, যে কোনো মানুষই পারতে পারে। কিন্তু এখন পর্যন্ত ওনারা যেই পথে চিন্তা করে, এই পথে আমি বাংলাদেশে ওনাদের কোনো মানে মানুষ তাদেরকে গ্রহণ করবে, কেউ তো পারে না। আসলে মানুষ গ্রহণ করলে হয়। তো মানুষ তাদের সাথে, তাদের নেতৃত্বে এটা ওনারা যে কাজ করতে চায় এইটা এখন করবে, এরকম মানুষের কোনো প্রস্তুতি আছে বলে আমার মনে হয় না। ওনারা অনেক দূরবর্তী চিন্তা করেন। আচ্ছা, জুলাই গণ অভ্যুত্থান নিয়ে একটু আসতে চাই আমরা। জুলাই গণ অভ্যুত্থান আপনার দৃষ্টিতে, জুলাই গণ অভ্যুত্থান আসলে কি ছিল? শুধুই ছাত্রদের আন্দোলন, হঠাৎ করে আওয়ামী লীগের পতন হয়ে গেছে, নাকি কোনো পরিকল্পনা? আসলে আপনি কিভাবে দেখেন, কিসের প্রত্যাশায় আসলে হয়েছে? জুলাই গণ অভ্যুত্থান তো ধরেন একটি ইনএভিটেবল বিষয় ছিল, কিন্তু এটা হচ্ছিল না দুইটা কারণে। ধরেন 17 বছর ধরে বিএনপি আন্দোলন করতেছিল, আমরা কয়েক বছর ধরে প্রত্যেকে আন্দোলন করতেছিল, আওয়ামী লীগের সহযোগী শক্তিগুলি বাদ দিলে। আর এটার ন্যায্যতার ব্যাপারে তো বলার দরকার নেই। আপনার রাষ্ট্র, আমার টাকায় যে বাহিনী চলে, এই বাহিনী আমাকে গুম করতেছে, আমাকে খুন করতেছে, আমাকে বিনা কারণে ধরেন গায়েবী মামলা দিতেছে, এইটা তো আর কোনো রাষ্ট্র ছিল না, এটা তো কোনো একটা শাসন ব্যবস্থা ছিল না, এটা তো একটা জুলুমের রাজত্ব ছিল। এটার পরিবর্তন লাগতোই। পরিবর্তন হইতে পারতো যদি ওনারা গণতান্ত্রিক হইতেন, ভোটে যেতে, তাহলে হইতো। যেহেতু ওনারা ভোট ব্যবস্থাটাকে অকার্যকর করে ফেলছিল, তখন এটা অনিবার্য ছিল, ওনাদেরকে বল প্রয়োগের ভেতর দিয়ে সরাইতে হবে। কিন্তু এদেশের জনগণ এখানকার রাজনৈতিক দলগুলির উপরে বিশ্বাস করে নেয়। এদেশের জনগণ কেবলমাত্র যেই দলে যারা আছে, ধরেন বিএনপি করতো যারা, তারা বিএনপির সাথে গেছে। আমাদের সংগঠন ধরেন ছোট, আমাদের সাথে কয়েকজন আসছে, যাদের আমাদের যেতে বড় সংগঠন তাদের সাথে, মানে আমি বলতেছি মানুষ কেবলমাত্র যেই সমস্ত রাজনৈতিক দলের সাথে যারা ছিল সেই লোকগুলি আন্দোলন করতেছিল, জনগণ মাঠে সম্পৃক্ত হচ্ছিল না। কারণ জনগণের সামনে এই রাজনৈতিক দলগুলি পরীক্ষিত ছিল, এদের উপরে আস্থা ছিল না। জনগণ অপেক্ষা করতেছিল কোনো একটা নতুন নেতৃত্ব, যে নেতৃত্বের উপর তারা আসলে বিশ্বাস করতে পারে। ছাত্ররা যখন এখানে নাইমে আসে এবং তারা যখন আসলে সাহস দেখায়, তারা যখন আসলে বন্দুকের সামনে বুক পাইতে দেওয়ার সাহস দেখায়, তখন জনগণের আসলে সাহস, যে ক্ষোভ নিয়ে এসে বসেছিল, সেই ক্ষোভ নিয়ে এসে বাইরে আসছে, তার সন্তানদেরকে রক্ষা করার জন্য জীবনের ঝুঁকি নিয়ে তারা আসে, অভ্যুত্থান হয়েছে। এই অভ্যুত্থানটা 36 দিনেরও না, এই অভ্যুত্থানটা 17 বছরকে বাদ দিও না, 17 বছরের একটা কালমিনেটিং পয়েন্ট যদি বলেন, এটা ছিল এই অভ্যুত্থান। এবং এই অভ্যুত্থান, এইবারের অভ্যুত্থান ছিল একটা সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে। কেবলমাত্র একটা, এর আগে পর্যন্ত এখানে যত আন্দোলন হয়েছে, এটা সরকার বদলাইলেই আন্দোলন শেষ হয়েছে। এইবারের আন্দোলনই প্রথম ছিল। গণতন্ত্র মঞ্চ যে স্লোগানটা দিয়েছিল যে সরকার এবং শাসন ব্যবস্থার পরিবর্তন করতে হবে, এইবারের আন্দোলনই প্রথম এক দফার বদলে 2 দফা ছিল, যে হাসিনাকে যাইতে হবে এবং এমন ব্যবস্থা করতে হবে যে আর কোনো হাসিনার জন্ম হবে না, এখানে কোনো স্বৈরতন্ত্র থাকবে না, স্বৈরতান্ত্রিক ব্যবস্থাটা পাল্টা দিতে হবে।
এবং সেইটা ধরেন ওই যে আপনি যেটা বলছিলেন প্রথম দিকে হতাশা কেন, তো এত রক্তপাত তো আর কখনো হয় না বাংলাদেশের ইতিহাসে নেই। বাংলাদেশ জন্মানোর সময় হয়েছিল এটা একটা রক্তপাত। বাংলাদেশের 55 বছরের মধ্যে সবচেয়ে বেশি রক্তপাত, সবচেয়ে বেশি জীবনদান, সবচেয়ে বেশি মানুষের ইনভলভমেন্ট, সবচেয়ে সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে আন্দোলন, অনেক দিন ধরে আসলে অনেক রাজনৈতিক দলের মধ্যে সম্পর্ক গড়ে ওঠা, যাদের মধ্যে ভিন্নমত ছিল তাদের মধ্যে এক ধরনের আসলে মত পার্থক্য কি ঐক্যটা কোথায় এরকমের বোঝাপড়া, এগুলির ভেতর দিয়ে একটা আন্দোলন এবং একটা পরিবর্তনের মুখে এসে দাঁড়াইছিল বাংলাদেশ। আচ্ছা, আপনি একটু আগে যেটা বলছিলেন যে গণতন্ত্র মঞ্চের কথা বলছিলেন যে একটা শাসন ব্যবস্থার পরিবর্তন, অন্তর্বর্তী সরকার তো প্রায় 18 মাস থেকেছে, তারা শাসন ব্যবস্থার পরিবর্তন কতটা তারা করতে পেরেছে, কতটুকু আপনি সন্তুষ্ট? না, গণতন্ত্র মঞ্চের আমরা যেটা চাইছিলাম কিংবা এই অন্তর্বর্তী সরকারের প্রবলেম হচ্ছে অন্তর্বর্তী সরকার হিসেবে যারা দায়িত্ব নিয়েছিল তাদের কোনো হোমওয়ার্ক ছিল না, তারা কোনোদিন এই আইডিয়ার সাথে যুক্ত ছিল না। রাষ্ট্রের সংস্কার কি, সংস্কার কিভাবে করতে হয়, কোন পদ্ধতিতে হলে এটা সাস্টেনেবল হবে, এইটা ওনারা জানতেন না। যারা জানতেন তাদের কাছ থেকে তারা কোনো পরামর্শ নিতে চায় না, তারা আমাদেরকে বরং সাইড করতে চেয়েছে। তারা যখন মনে করছে যে আমরা এই বিষয়টার ব্যাপারে বাংলাদেশে দীর্ঘ 10-12 বছর ধরে কাজ করতেছিলাম, এই সরকারের মধ্যে যারা যুক্ত হয়েছিল তারা তো প্রথমত আমাদেরকে উপেক্ষা করতে চাইছে, কিন্তু যেহেতু আমরা আন্দোলনের শক্তি ছিলাম, এরা লোক দেখানোর জন্য আমাদেরকে ফেলে দিতে পারে নাই। কিন্তু এরা আমাদের কাছ থেকে কোনো কথা শুনতে চায় না। এরা যে আমাদের চায় না এটা তো আপনি নির্বাচন কমিশনের নিবন্ধন না দেয়া দেখলেই বোঝেন যে আমরা এখানে অভ্যুত্থানের, এরা ভাবছে যে আমাদের কথা শুনলে এদের সবার এটা মেনে নিতে হবে যে এই বিষয়টা আমরা সবচেয়ে বেশি জানি। তাহলে কি আপনাদের প্রত্যাশা পূরণ করতে পেরেছে কিনা অন্তর্বর্তী সরকার? না, প্রত্যাশা আমাদের দুইটা ছিল, মানে একটা আমরা পরে যেটা মনে করছিলাম এটা তারা পারবে না, তাদের কাছ থেকে আমাদের এত প্রত্যাশাও ছিল না, প্রত্যাশা খুব অল্প ছিল। আমাদের দুইটা প্রত্যাশা ছিল। আমরা বলছিলাম যে কমন মিনিমাম বের করা, ধরেন আমরা বলতাম যে আপনার 100টা আকাঙ্ক্ষা আছে, আমার 5টা আকাঙ্ক্ষা আছে, আসেন যেটা 5টা যদি কমন থাকে সবার মধ্যে 5টাতে আমরা একমত হই, এটা নিয়ে আমাদের কোনো আপত্তি ছিল না। আমাদের একটা জিনিস চাওয়া ছিল যে এমন একটা পদ্ধতি আবিষ্কার করা যে পদ্ধতিটা রক্তপাত ছাড়া ভবিষ্যতের বাংলাদেশের মানুষ যদি চায়, যে ধরেন এবার 5টা পরিবর্তন করছেন, মানুষ মনে করলো ভবিষ্যতে না 25টা পরিবর্তন করতে হবে, তাহলে 25টা পরিবর্তন কোন পথে সে করবে? আবার রক্তপাত করবে নাকি এটার জন্য একটা পদ্ধতি লাগবে? আমরা এই যে সংস্কার পরিষদের একটা প্রস্তাব দিছিলাম যে সংবিধান সংস্কার পরিষদ করতে হবে, এই পরিষদ আসলে মানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী এটা বাস্তবায়ন করবে। আমাদের অর্ধেকটা এরা মানছে, মানে পরবর্তীতে ধরেন সংস্কার পরিষদের কথা সরকারও মানছিল, কিন্তু যারা আসলে এখানে শক্তিশালী রাজনৈতিক দলগুলি তারা যেমন ধরেন বিএনপিটা মানে নাই, এবং বিএনপি গণভোটে মাইনেও তারপরে যেদিন আসলে তারা শপথ নিতে গেছে সেদিন তারা অস্বীকার করছে। তো এইগুলি হচ্ছে যে মানে আমাদের একটা আকাঙ্ক্ষা ছিল যে 6 মাসের মধ্যে এই জিনিসগুলি ফয়সালা করে ফেলা, কিন্তু এটা 18 মাস যে তাদের লাগলো তার কারণ হচ্ছে তারা প্রথমে জিনিসগুলি বোঝার চেষ্টা করছে, তারপরে কি করবে এগুলি ঠিক, এগুলি পরামর্শ তারা আমাদের নিলে আমরা 12 তারিখেই প্রোগ্রাম দিয়েছিলাম যে এটা 6 মাসের মধ্যে কিভাবে করা যায়। সেটা তারা মানে নাই, না মানার কারণে আমাদের যে প্রত্যাশা সেটা এখন পূরণ হবে কি না আগামী সময়ের মধ্যে, এটা নিয়ে আমরা দোলাচলের মধ্যে আছি। বিভিন্ন সময় বাংলাদেশে গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে কিন্তু সরকারও পরিবর্তন হয়েছে, এবং যারাই বিরোধী দলে থাকে তারা গণতন্ত্রের কথা বলে এবং সরকারি থাকা দলকে স্বৈরাচার বলে। আবারও যখন সরকার পরিবর্তন হয় আবারও নিজেরা তখন স্বৈরাচার হয়ে যায়, আবার গণতান্ত্রিক কথা হচ্ছে তারা যখন বিরোধী দল থাকে তারা বলে। প্রতিবার সরকার ক্ষমতায় আসলেই তারা কেন স্বৈরাচার হয়ে যায়? আসলে এইটা যে পাওয়ার স্ট্রাকচার, বাংলাদেশ রাষ্ট্রটার যে ক্ষমতা কাঠামোটাই এরকম যে আপনি যদি বসেন, আমিও যদি বসি এটা অটুট রেখে, তাইলে রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে আমার যে আচরণ হবে এইটা বাইরে থাকলে আপনার মনে হবে যে আমি স্বৈরাচারী আচরণ করতেছি। এখন যে পাওয়ারে থাকে তার জন্য এটা খুব সুবিধাজনক, সে পাওয়ারে গেলে এটাকে অটুট রাখতে চায় এবং তারপরে সে মনে করে এই পাওয়ারটাকে সে স্থায়ী করতে পারবে। এই জন্যে যারাই পাওয়ারে যায় তারা গিয়ে স্বৈরাচারী হয়ে ওঠে, আর পাওয়ারের বাইরে যে থাকে সে দেখে যে এটা আসলে স্বৈরাচারী আচরণ করতে। আমরা এই জন্যই কাঠামোটা পরিবর্তনের কথা বলছিলাম যে সংস্কারটা হলে সবার জন্যে, মানে যারা পাওয়ারে থাকে
পাওয়ার থেকে চলে গেলে কিন্তু তাদের জন্য এটা বিপজ্জনক হয়ে ওঠে। আজকে হাসিনার জন্য এটা বিপজ্জনক, এর আগে খালেদা জিয়ার জন্য বিপজ্জনক ছিল, ভবিষ্যতেও এরকম কাঠামো থাকলে আগামী বিএনপির জন্য বিপজ্জনক হবে। আপনি একটা বক্তব্যে বলছিলেন যে বেশ আগেই বলেছিলেন যে এইবার যদি সংস্কার না হয় আর কোনো দিনই হবে না। তো আপনি এই কথা বলেছিলেন, আমি একটু আপনার কাছে জানতে চাই এইবারই কেন, আর এইবার না হলে কেন মনে হয় যে আর কখনো সংস্কার সম্ভব নয়? কখনোই এটা পলিটিক্যাল রেটরিক। আমি ধরেন হয়তো কোনো একটা কারণে জোর দেওয়ার জন্য বলছি যে এইবারই লাগবে। তবে আমি যেটা বললাম আপনাকে যে এইবার আমরা যত বেশি মানুষ রক্ত দিচ্ছে, এইবারে যত বেশি মানুষ ইনভলভ হয়েছে, এইবারে যত বেশি মানুষের দাবির পক্ষে দাঁড়াইছে, এবং যারা যত ভুক্তভোগী ছিল এইবার ধরেন যারা পাওয়ারে গেছে তারা সহ, তো এইটা ছিল সবচেয়ে উপযুক্ত সময় আমার বিবেচনা। অবারিত সুযোগও ছিল, একদম সুযোগ ছিল। এখন এইটাকে যখন ধরেন নস্যাৎ করা যায় তখন মানুষ অনেক কিছুকে আসলে হতাশ হইতে পারে। মানুষ মনে করতে পারে আর কাউকে দিয়ে এটা সম্ভব না, যেই যাবে সেই এরকম করবে। এই মনে করাটা, মানুষ যদি হতাশ হয় তাহলে এটা করা খুব কঠিন হয়ে পড়ে। এই জায়গা থেকে মনে হয়েছে যে আচ্ছা, আপনি একটু আগে বিএনপির কথা বলছিলেন যে আমরা সংস্কার চাই বা এই সামগ্রিক বিষয়ে বিএনপি চাচ্ছিল না। অর্থাৎ আমি স্পষ্ট করে যদি বলি যে জুলাইয়ের যে প্রত্যাশা ছিল, এই প্রত্যাশা যে পূরণ হচ্ছে না, অথবা যদি আপনারা অনেক সময় বলেন যে জুলাই বেহাত হয়ে যাচ্ছে বা বেহাত হয়ে গেছে, কিন্তু আপনারা দায়ী করছেন বিএনপিকে প্রধানত। হ্যাঁ, শুধু কি বিএনপি দায়ী নাকি এর মধ্যে আপনারাও দায়ী বা সবাই দায়ী আসলে? কি আমরা কম বেশি সবাই দায়ী। আমরা তিনটা পক্ষ এখানে প্রধানত দায়ী। একটা হচ্ছে যে বিএনপি, দুই হচ্ছে ঐক্যমত কমিশন, মানে দুই হচ্ছে জামাত এনসিপি, তিন হচ্ছে ঐক্যমত কমিশন। আর এর বাইরে একটা অংশ আছে যারা হচ্ছে এখানকার বুদ্ধিজীবী হিসাবে ধরেন খ্যাত, যারা নিজেদেরকে এই অভ্যুত্থানের ধরেন পক্ষের খুব কি বলা যায় যে খুব অগ্রসর অংশ বলে দাবি করে। এই তিন চারটা পক্ষ মিলে আসলে এটা হয়েছে। আমরা নিজেদেরকে এর বাইরে ধরতেছি না। কিন্তু প্রধানত বিএনপিকে বলি কেন, প্রধানত এটা বিএনপি, আর বিএনপির হাতে এখন পুরো জিনিসটা আছে। বিএনপি এখন চাইলে সবাই যদি আমরা অস্বীকারও করি, বিএনপি নিজে এটা করতে পারে। জনগণ তাদেরকে আসলে ভোট দিয়ে দিছে। জনগণ তাদেরকে দুইটা ভোট দিছে, একটা ভোট দিছে তাদেরকে সংসদ সদস্য হিসেবে, আরেকটা ভোট দিছে তাদেরকে সংস্কার পরিষদের সদস্য হিসেবে। অর্থাৎ তার হাতে সকল ক্ষমতা থাকার পরে সে যদি এটা না করে, তাইলে এর জন্য আসলে বিএনপি এই মুহূর্তে দায়ী বলবো আমি। কিন্তু বিএনপি যাতে এটা না করে তার অনেক গ্রাউন্ড আসলে অন্যরা তৈরি করছে, অনেক বাড়াবাড়ি করছে, অনেকে অনেক ধরনের শত্রুতা তৈরি করছে, অনেক রকমের বিভাজন তৈরি করছে। অনেকে বিএনপিকে ধরেন এই দিকে ঠেলে দিয়ে তাকে দায়ী করার জন্য রাজনৈতিকভাবে যাতে তাকে দোষী করা যায় সেরকম পরিকল্পনা থেকেও করতেছে। কিন্তু এগুলি সবই আসলে বিএনপির বোঝা উচিত। এবং বিএনপির এই সুযোগ যেটা দিয়ে বিএনপি ধরেন জিয়াউর রহমান যেরকম ধরেন বাংলাদেশের রাজনীতিতে একটা হয়ে রয়েছে না যে বহুদলীয় গণতন্ত্র বা অন্য অনেকগুলো জিনিসের জন্য জিয়াউর রহমানকে এখানে প্রায় ফাউন্ডার মনে করা হয়। বিএনপির এইবারের সুযোগ হচ্ছে এই যে বাংলাদেশে আগামী 50 বছর গর্ব করার মতো, যে বাংলাদেশের পরবর্তী 50 বছর বিএনপিকে মানুষ মনে করবে যে আসলে তারা অনেকগুলো গণতন্ত্রের একটা ভিত্তি তৈরি করছে, সেই সুযোগ তারা নিতে পারে। এটা কেন তারা নেয় না এটা আমি বুঝতে পারি না। কিন্তু আপনি যে অবস্থানের কথা বলছেন বিএনপির, যদি এই অবস্থান হয় বিশেষ করে জুলাই সনদ বা সংস্কার নিয়ে, এতে করে আসলে জুলাইয়ের যে স্পিরিট এটা কতটা ক্ষতিগ্রস্ত হবে বা নাকি কিছুই হবে না? মানে বিএনপি যদি না করে, বিএনপির এখনকার যে অবস্থান দেখছেন, এখন যে স্ট্যান্ড, জুলাই স্পিরিট তো বিএনপি একা নষ্ট করে না, জুলাই স্পিরিটকে নষ্ট করছে ধরেন আমাদের ছাত্ররা। এটা দুর্ভাগ্যজনক। মানে ছাত্রদের ওই অংশটা যারা ক্ষমতাসীন কিংবা ক্ষমতার খুব কাছাকাছি গেছিল, জুলাই স্পিরিটকে ধরেন ক্ষতিগ্রস্ত করছে জামাত ইসলামী, যারা সবসময় বাংলাদেশের সমস্ত ভালো জিনিসকে ওরা সবসময় ক্ষতিগ্রস্ত করছে। ওরা জেনেটিক্যালি ধরেন বাংলাদেশের ক্ষতি করা ছাড়া আমি তাদের কোথাও কখনো ভালো কাজ করতে পারে এটা আমি দেখি নাই। জমিদারি প্রথা উচ্ছেদের বিরুদ্ধে দাঁড়াইছে, পাকিস্তানের বিরুদ্ধে দাঁড়াইছে, পাকিস্তান প্রতিষ্ঠার বিরুদ্ধে দাঁড়াইছে, বাংলাদেশের বিরুদ্ধে দাঁড়াইছে। এখন ধরেন জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, এইটা তাদের দলীয় স্বার্থে ব্যবহার করার জন্য গিয়ে তারা দাঁড়াইছে। এরকম এনসিপির ছেলেরা যাদের উপরে ধরেন মানুষ কোনো রাজনৈতিক দলের উপরে ভরসা করে নাই, অজ্ঞাত অখ্যাত অপরিচিত যে ছাত্ররা ছিল
যারা ধরেন জনগণের সন্তান হিসেবে জনগণের ভালোবাসায় রাতারাতি নেতা হয়েছে, যাদেরকে মানুষ জাতি ধর্মের উপরে ধরেন স্থান দিছিল, তারা ধরেন সামান্য লোভে, সামান্য খ্যাতি, সামান্য অর্থ, সামান্য ক্ষমতার লোভে তারা তাদের আসলে ক্রেডিবিলিটি শেষ করছে। তাহলে কি এনসিপি পথভ্রষ্ট? নিশ্চয়ই একটা সময় তারা তো খুবই বড় ক্ষতি করছে, এটা ধরেন আমি কখনোই বলতে চাই না, কিন্তু এটা চলে আসে। এরা এরা কত বড় ক্ষতি করছে, আমি বলি যে এরা কত বড় ক্ষতি করছে এরা নিজেরা জানেও না। এদেরকে মানুষ কত ভালোবাসছিল এটা ওরা জানে না, এরা কত বড় ক্ষতি করছে এটা ওরা জানে না। এরা নিজেদেরকে ওদের পরিমণ্ডলের মধ্যে মাপছে। 18 কোটি মানুষের যে ওরা ভালোবাসা পাইছিল, 18 কোটি মানুষ যে সমস্ত নেতৃত্বকে বর্জন করে ওদেরকে জাতির নেতা হিসেবে আসলে দেখতে চাইছে, এইটা তারা বুঝতে পারে না। তারা একটা গ্রুপের নেতা হইতে গেছে। জাতি যাদেরকে ধরেন জাতির সকলের নেতা হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইছে, তারা তাদের এমনকি একটা বিশ্ববিদ্যালয়ের সমস্ত ছাত্রদের নেতাও থাকতে পারে নাই। তারা ঢাকা ইউনিভার্সিটির একটা গ্রুপের নেতা হয়েছে। তারা প্রাইভেট ইউনিভার্সিটিকে বাদ দিয়ে দিছে, তারা মাদ্রাসাকে বাদ দিয়ে দিছে, জনগণকে তো ধরেন বাদ দিছেই। সো ওরা কত বড় ঐক্যের পথে জাতি তাদেরকে তো কেন্দ্র করে কত বড় ঐক্য গড়ে তুলতে চাইছিল এটা তারা বুঝতে পারেনি। এখন তাহলে বর্তমান যে বিএনপির অবস্থান দেখছেন, বা এই অবস্থানের ফলে জুলাইয়ের কথা যেটা বললেন, আগামীর বাংলাদেশ তাহলে কি পাবে? আমি এখনো একটা মিরাকল আশা করি। আমি মনে করি যে বিএনপির মধ্যে এখনও ধরেন অনেক মানুষ আছে যারা দেশকে ভালোবাসে, যারা বিএনপির এরকম একটা ক্রেডিট, যে ক্রেডিটটা তার নেওয়ার সুযোগ আছে এটাকে আসলে কাজে লাগাইতে চায়, এবং এটা বুঝতে পারে যে আসলে বিএনপি কত বড় রাজনৈতিক, যেমন ছাত্রদের পরে এটা এখন বিএনপির হাতে আসে। বিএনপি যে আসলে আগামী রাজনীতিতে বাংলাদেশে কত বড় জায়গায় যাইতে পারে এইটা বিএনপির ভেতরে বুঝতে পারে এরকম মানুষ আছে। তারা সামহাও কর্নার্ড, কিংবা তাদেরকে হয়তো কেউ গুরুত্ব দিচ্ছে না। আমার কাছে এখনো পর্যন্ত আমি আশা করি যে কোনো না কোনোভাবে এই শক্তিটা আসলে বিএনপিতে যারা নীতি নির্ধারক তাদেরকে কনভিন্স করতে পারবে যেটা তারা করতে পারে। কারণ এই জনগণের এই যে গণভোটের রায়, এটা 180 দিন আছে তাদের হাতে আসলে কার্যকর করার। আমি এখনো পর্যন্ত ওই মিরাকলটা আশা করি। আর না হইলে ধরেন আমার কাছে মনে হয় যে বাংলাদেশে, আমি যেটা বললাম যে আপনি যে জিনিসটা কোট করতে চাইলেন, বাংলাদেশে কোনো দিন হবে না এটা আমি মনে করি না, কিন্তু বাংলাদেশ অনেক বড় অপরচুনিটি, অনেক বড় একটা অনেক দামে কিনা একটা সুযোগকে আবারও ধরেন আমরা হাতছাড়া করব। আমরা 71-এ হাতছাড়া করছি, ব্যাহাত হয়েছে, 90-এ ব্যাহাত হয়েছে, 24-এও যদি ব্যাহাত হয়, এটা হচ্ছে আমাদের জীবদ্দশায় আর আমাদের জীবনের জন্য এটা খুব বড় রকমের একটা ধরেন কি বলা যাবে যে সেটব্যাক। যে আমার কাছে মনে হয় যে আমার বাবার রাজনৈতিক আকাঙ্ক্ষা আমার উপরে রেখে গেছিলো, হয়তো আমিও তাইলে আর আমার আকাঙ্ক্ষা হয়তো অন্য কোনো প্রজন্মের উপর রেখে যেতে হবে। আচ্ছা, এই যে আপনি যেটা বলছেন যে জুলাই সনদ নিয়ে যদি বলি, যে একটা দেশকে সংস্কার করার জন্য বা সুন্দর পথে নেয়ার জন্য জুলাই সনদ ছাড়া কি আর কোনো উপায় নাই? জুলাই সনদই কেন? না, জুলাই সনদ ধরেন এটা খুব বড় জিনিস না, কিন্তু এখানে অনেকগুলো জুলাই সনদ, ওইটা সবাই মিলে যেহেতু হয়েছিল এই জন্য জুলাই সনদ একটা আমাদের সবার আন্ডারস্ট্যান্ডিংয়ের একটা ভিত্তি। আরও অনেক মানুষের আন্ডারস্ট্যান্ডিং নেওয়া যাইতে পারতো। আমরা যেটা চাইছিলাম যে কেবল রাজনৈতিক দল না, আপনাদের সাথে কথা বলা দরকার ছিল, অন্যান্য পেশাজীবীদের সাথে কথা বলা দরকার ছিল, জনগণের বিভিন্ন অংশের সাথে কথা বলা দরকার ছিল। এটা পারতো তারা। অন্তর্বর্তী সরকারকে আমরা 12 তারিখে এটা বলছিলাম যে আপনারা জনগণের সকল অংশের সাথে কথা বলেন, তো ওইটা তো হয় নাই। তাও মিনিমাম যেটা হয়েছিল সেইটা একটা ধরেন আন্ডারস্ট্যান্ডিংয়ের একটা বেসিস। অন্যভাবে 5টা জিনিস করেও যেটা করতে পারে, সংস্কার পরিষদটা যদি তারা মানে, সংস্কার পরিষদ মেনে যদি ধরেন তারা যেগুলি ধরেন যে জুলাই সনদ আছে ওদূরও যদি তারা করে, সেইটা হলেও বাংলাদেশে একটা পথ আবিষ্কৃত হবে, যে সংস্কারের পথটা আসলে বাংলাদেশে তৈরি হবে, যেখানে জনগণ রক্তপাত ছাড়া এই সমাজকে গণতান্ত্রিক পথে নিয়ে যাওয়ার জন্য একটা সুযোগ পাবে। আর যদি এটা না হয়, তাইলে এই রক্তপাতের যে পথ আমরা স্থায়ীভাবে বন্ধ করতে চাইছি, যে আমাদের আর কোনো সন্তান যেন এইবারের মতো আসলে জীবন দিতে না হয়, সেইটা আবারও লাগতে পারে। এইটা হচ্ছে আমার দুঃখের জায়গা, যে মানুষ একটা জীবন দেওয়ার পরে আর কি থাকে। তাহলে আমি আবারও এই অভিজ্ঞতাটার পরে কি আবার এই পথটা রাখবো,
যে পরিবর্তিতে আপনার সন্তান কিংবা আমার সন্তান আবার এই একই একটা জিনিস অর্জন করার জন্য বন্দুকের সামনে দাঁড়াবে, মানে কতবার? বিএনপির একজন নেতা, আপনি নিশ্চয়ই শুনে থাকবেন যে বলেছে যদি নির্বাচনের আগে গণভোটের জন্য তারা রাজি না হতো, হ্যাঁ পক্ষে যদি না দাঁড়াতো, তাহলে হয়তোবা সরকার নির্বাচন দিত না, অন্তর্বর্তী সরকার দিত না। কিন্তু জনগণ তো আসলে ভোট দিয়েছে, জি, এখন তারা এই কথাটা বলছেই বা কেন তাহলে, বা এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? আসলে এইটা হচ্ছে মানে ওই যে মানুষের ইয়েটা বের হয়ে যাওয়ার কি, এটা একটা ব্যক্তি বলতে পারে, একটা রাজনৈতিক দল বলতে পারে না। একটা রাজনৈতিক দল যখন বলে, রাজনৈতিক দল চলে তো হচ্ছে একটা কমিটমেন্টের উপরে। তার তো জনগণের সাথে কোনো মানে প্রতিদিন তো সে গিয়ে কোনো দলিল কাবলা এগুলি করে আসে না। এখন একটা রাজনৈতিক দল জনগণের সামনে বলল এবং তারপরে এসে বলল যে আমি তো ভাই এটা এই জন্য বলছি। তো আপনি কালকে বলবেন যে আমি তো গণতন্ত্র মঞ্চের সাথে যে 31 দফার জোট করছিলাম, এটা তো না হয় আসলে গণতন্ত্র মঞ্চকে আমরা পাইতেছিলাম না, এই জন্য করছি। তো আপনি ওইটা যদি আসলে আপনার যুক্তি হিসাবে দাঁড় করান, তাহলে আপনাকে আসলে মানুষের সাথে আপনার কোনো অঙ্গীকারেরই কোনো মূল্য থাকে না। রাজনৈতিক দল তো আসলে অঙ্গীকারের উপর দিয়ে চলে। মানুষ যদি ধরেন বিশ্বাস হারায় ফেললে কি হয়? মানুষ যখন বিশ্বাস হারায় ফেলে, মানুষ যখন আসলে তার মূল্যবোধ হারায় ফেলে, এই যে সোসাইটির মধ্যে এখন আনরেস্ট দেখতেছেন, বাবা তার মেয়েকে খুন করে ফেলতেছে, মেয়ে তার বাবাকে খুন করে ফেলতেছে। আমরা প্রতিদিন অদ্ভুত অদ্ভুত লোমহর্ষক সব, যেগুলি আমরা ভাবতে পারতাম না, এরকম যে একটা পরিস্থিতির মধ্যে সমাজটা যাচ্ছে, এটা কেবলমাত্র ধরেন আইন শৃঙ্খলার পরিস্থিতির কারণে না। এটা হচ্ছে আমি কারো উপরে আস্থা রাখতে পারি না, রাজনীতিতে আস্থা রাখতে পারি না, আদালতের উপর আস্থা রাখতে পারি না, পরিবারের যে বন্ধন এটার উপরে আস্থা রাখতে পারি না, পরিবারের একজন সদস্যের উপর আস্থা রাখতে পারি না। তো ওইটা যখন উপর থেকে নীতি দুর্নীতি এগুলি হচ্ছে উপর থেকে পানির মতো নিচে আসে, নিচ থেকে এটা উপরে যায় না। একটা রাজনৈতিক দল যখন বলে যে আমরা এই জন্য করছিলাম, এই ব্লাব দিছিলাম, তখন আসলে রাজনীতি বলে কিছু থাকে না, তখন এটা শেষ হয়ে যায়। ওনাদের উচিত হলো এটার জন্য সরি বলা, যেটা মুখ ফসকে স্লিপ অফ টাং আমরা এটা বলছি, এটা আমাদের বলা উচিত হয় নাই, এবং আমরা আসলে যে অঙ্গীকার করছি এই অঙ্গীকার আমরা পূরণ করব। আর না হয় বিএনপি যে পথ দেখাইছে এরপরে আর কোনো রাজনৈতিক দলের কোনো অঙ্গীকারের কোনো মূল্য থাকবে না। আপনি যেহেতু সংবিধান সংস্কার নিয়ে কাজ করেন এবং সবসময় তার পক্ষেই আছেন, আপনি সংস্কারের পক্ষে, আসলে রাষ্ট্রের ক্ষমতাকে কিছুটা কমিয়ে এনে জনগণের ক্ষমতাকে আর একটু বাড়ানোর জন্য সংবিধানের কোন কোন বিষয় আসলে মানে পরিবর্তন আনা দরকার, নির্দিষ্ট দু একটা যদি বলতেন। একটা হচ্ছে যে আমাদের সংবিধানের এখন পর্যন্ত সমস্ত পাওয়ারটা একটা পদের কাছে কেন্দ্রীভূত। এটা প্রেসিডেন্ট হতে পারে, এটা প্রাইম মিনিস্টার হতে পারে, এটা মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর, মানে এক্সিকিউটিভ যে থাকে তার কাছে ক্ষমতাটা থাকে। এইটাকে আমরা বলি যে একটা ব্যালেন্স, চেক অ্যান্ড ব্যালেন্স করা দরকার। বিভিন্ন সেন্টারে আসলে এগুলি একটু ছড়ানো যেতে পারে, ভারসাম্য রাখে। আরেকটু হচ্ছে পিপলের পাওয়ারটাকে বাড়ানো, ফান্ডামেন্টাল রাইটস যেটা থাকে মানুষের, আমার যে জীবনের অধিকার, এই অধিকারটা কোনো যদি কিন্তু দিয়ে আসলে রেস্ট্রিক্ট করা উচিত। সংবিধানের কোন পরিবর্তনটা দরকার এটার মানে জন্য? দুইটা, একটা হচ্ছে যে আপনার মৌলিক অধিকারগুলিকে নিরঙ্কুশ করা, এগুলিকে যদি তর্বের মধ্যে রাখা যাবে না। আর প্রধানমন্ত্রীর যে ক্ষমতা নিরঙ্কুশ, এগুলির বেশ কয়েকটা জায়গা মিলে এই জায়গাগুলিকে আসলে নিরঙ্কুশ না থাকে, যাতে চেক অ্যান্ড ব্যালেন্স হয়। অন্যান্য প্রতিষ্ঠান, বিচার বিভাগ, আইন বিভাগ, এগুলি যাতে স্বাধীন হয়, মানবাধিকার কমিশন, নির্বাচন কমিশন, এগুলি যাতে স্বাধীন হয়, এরকম ব্যবস্থা করা। এখন একটা বিষয় বেশ আলোচনায় আছে, বিশেষ করে নির্বাচনের পর পর বেশি আলোচনায়, আওয়ামী লীগের যে ফেরা, আওয়ামী লীগের ফেরার সম্ভাবনা আপনি কেমন দেখেন, বা কিভাবে তাদের প্রত্যাবর্তন সম্ভব? এখন পর্যন্ত আওয়ামী লীগ যেভাবে আছে তাতে তো কোনো ফেরার জায়গা দেখি না। আওয়ামী লীগের ফেরার জন্য একটা ধরেন প্রথমত যে কোনো জিনিসেরই তো আমাদের তো একটা ফয়সালা লাগবে। আওয়ামী লীগকে তো আমরা চাইবো যে আসলে আওয়ামী লীগ এই সোসাইটির মধ্যে একটা, তার যা কিছু ভুলভ্রান্তির পরেও এই সোসাইটিতে তারা যেন আসলে অ্যাক্ট করতে পারে, ফাংশন করতে পারে, তার নাগরিক অধিকার যেন সে ভোগ করতে পারে। তার জন্য প্রথমত রাজনৈতিক দল হিসেবে, যেটা আমি বিএনপিকে বললাম যে তার ইয়ে করতে, আওয়ামী লীগের তো তওবা করা দরকার। আওয়ামী লীগ যে কাজ করছে তা তো জামাতের মতো কাজ করছে। তো আওয়ামী লীগের তো উচিত হচ্ছে প্রথমত সে যে আসলে মানুষকে খুন করছে, গুম করছে, তারা যে বিভিন্ন রকমের মিথ্যা মামলা করছে, টাকা পাচার করছে,
পাচারকারীদের এই যে সালামদের মতো লোকদেরকে তারা পৃষ্ঠপোষকতা করছে, এগুলির জন্য সরি বলা, তার জন্য সরি বলা, কনফেশন, মানে ভেতর থেকে এটার ফিলিংস, মানে আমি বলে দিলাম যে ভাই তুমি সরি হো, এরকম না। আওয়ামী লীগের যারা যারা মনে করে যে আসলে আমাদের এই কাজগুলি ভুল হয়েছে, তাদের সরি বলা উচিত যে আসলে আওয়ামী লীগ রাজনীতি করতে গিয়ে যে এই কাজগুলি করছে এটা ভুল হয়েছে। দেন তাদের মধ্যে যদি এগুলির জন্য যারা দায়ী, তাদেরকে বিচারের ক্ষেত্রে আওয়ামী লীগের নিজেরই হেল্প করা উচিত যে আমাদের এই লোকগুলি হচ্ছে দায়ী। বাকি লোকদের ব্যাপারে আসলে তাদেরকে কিভাবে রিকনসিলেশন হবে, তারা কিভাবে তাদের পূর্ণ মর্যাদা নিয়ে রাজনীতি করতে পারবে, সেইটার জন্য তার বার্গেনিংয়ের জায়গায় আসা উচিত এবং আমাদেরও এটার জন্য আসলে প্রস্তুত হওয়া দরকার। আওয়ামী লীগ দলগতভাবে আপনি যেমনটা বললেন, আমি একটু দলের বাইরে গিয়ে কথা বলতে চাই। যে একজন কর্মী আওয়ামী লীগ করে বা ছাত্রলীগ বা যুবলীগ, যে কোনো তাদের যে সংগঠন সেটা সমর্থক, আমরা সম্প্রতি দেখেছি যে একটা জায়গায় ছাত্রলীগ করে বা ছাত্রলীগ সন্দেহে একজনকে আটক করা হয়েছে এবং সেখানে তার মা গেছে, মা সেখানে মারা গেছে। তো এই ঘটনা সম্প্রতি ঘটেছে, আপনি হয়তো বা জেনে থাকবেন। এই সংস্কৃতিটা তো আগেও ছিল, এটার পরিবর্তন কি হওয়া দরকার ছিল না? এটা তো বিভৎসতা। মানে আপনি ধরেন আমি একটা দল করি, আপনি আরেকটা দল করেন, আমার দল ধরেন কোনো একটা অপরাধ করছে, আপনি যদি দল হিসেবে এরকম কোনো একটা আইন করে থাকেন যে এই দলের, ধরেন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের যারা গণহত্যার সাথে যুক্ত ছিল তাদের সবার বিরুদ্ধে মামলা করে রায় হয়ে গেছে, এখন তাদেরকে যাকে যেখানে পাওয়া যায় এখনও ধরেন গ্রেফতার করা হয়। আওয়ামী লীগের ব্যাপারে তো আপনি এরকম কোনো সিদ্ধান্ত নেন না। আওয়ামী লীগের ব্যাপারে শুধুমাত্র আপনি তার দলীয় কার্যক্রম নিষিদ্ধ করছেন। এখন একটা লোক আওয়ামী লীগ করে, তার তো যদি তার বিরুদ্ধে অন্য কোনো মামলা না থাকে, সে কোনো অপরাধ না করে থাকে, তার কোনো ফৌজদারি অপরাধ না থাকে, তাহলে তো আপনি তাকে গ্রেফতার করতে পারেন না প্রথমত। আর আপনি কোনো মানুষের সাথেই যার একদম মৃত্যুদণ্ড হবে, যে অপরাধ করছে যার মৃত্যুদণ্ড হবে, তাকে কি আপনি মারতে পারেন? তার মাকে কি আপনি তার জন্য মানে অপদস্থ করতে পারেন? আপনি পারেন না তো। আপনি যদি এটা করেন তাহলে ওই হত্যাকারীর মতোই তো আপনি, সে একটা গ্রেডের ডিগ্রির পার্থক্য ঘটলো, মানে সে হয়তো একটা বড় মাপের অপরাধ করছে, আপনি একটা ছোট মাপের, কিন্তু আপনি তো অপরাধীই হবেন। আপনি তো অপরাধী হয়ে অপরাধের বিচার করতে পারবেন না। জাস্টিস তো এরকমভাবে হয় না যে আপনি বড় অপরাধ করছেন এই জন্য আমি ছোট, সেইটা একটা ব্যক্তি হইতে পারে, আপনি আমার কিল মারলেন আমি আপনার ঘুষি মারলাম। রাষ্ট্র তো একটা ব্যক্তি না, রাষ্ট্র তো একটা পাগল হইতে পারে, আমি তো পাগল হয়ে যেতে পারি, আমি পাগল হয়ে একটা লোককে কুপাইতে পারি। রাষ্ট্র সমাজ কি পাগল হইতে পারবে? রাষ্ট্রের তো পাগল হওয়ার জায়গা নেই। এর আগে আমরা কিন্তু এই রাষ্ট্রের যারা কর্ণধার তারা এমন ব্যক্তির মতো আচরণ করে এবং এটা মনে হয় যে রাষ্ট্রটা পাগল হয়ে গেছে, সরকারটা পাগল হয়ে গেছে। এইটা যখন হয় তখন এটা বিপজ্জনক জায়গা। মানে এই জিনিসগুলো হয় আসলে কেন? আমি যদি একটু স্পষ্ট করে বলি যে এর আগে আমরা আওয়ামী লীগ যখন ছিল সে সময় দেখেছি যে একজন হিন্দু দর্জিকে শিবির সন্দেহে, বিশ্বজিতের কথা বলছি, তাকে মেরে ফেলা হয়েছে, খুন করা হয়েছে। এছাড়া বিএনপি বা জামাত সন্দেহে অনেকে মারা হয়েছে, এখন আবার ছাত্রলীগ সন্দেহে মারা হচ্ছে। তো কোনো একটা দলের সন্দেহে কাউকে মারা, এই সংস্কৃতিটার আসলে হয় কেন? এটা হচ্ছে একদম পুরনো, যেটা বলছিলাম যে এগুলি রাজনৈতিক দল না। একটা রাজনৈতিক দল হলে সে বুঝবে যে তার কর্মীদেরকে সে বলবে যে আমরা এই রাজনীতিটা করি, মানুষ যদি আমাদেরকে সমর্থন করে আমরা তাইলে ক্ষমতায় গিয়ে এই কাজগুলি করব। আর এখানে যেটা করে এটা মাফিয়াতান্ত্রিক একটা গোষ্ঠী তৈরি হয়, এরা নিজেরা এই রাষ্ট্রের মালিক মনে করে এইটা মানুষকে মারা, ভয় দেখানো, খুন করা, গুম করার ভেতর দিয়ে ব্যক্তিগত সম্পদ অর্জনের একটা কায়দা হিসাবে এটাকে নেয়। রাজনীতিকে মনে করে তার ব্যক্তিগত স্বার্থ, ব্যক্তিগত সম্পদ বানানোর একটা জিনিস। রাজনীতিকে মনে করে সবচেয়ে লাভজনক একটা ব্যবসা। এখন রাজনীতিকে যদি আপনি লাভজনক ব্যবসা মনে করেন তাহলে আপনার যা যা লাভ হলে, খুন করলে লাভ হলে আপনি খুন করবেন। রাজনীতিকে যদি আপনি মনে করেন সার্ভিস, রাজনীতিকে যদি আপনি মনে করেন যে জনগণের সেবা করার জন্যে আপনি একটা মাধ্যম হিসাবে ব্যবহার করেন, তখন আপনি তো কাউকে মারতে যাবেন না, কারণ আপনি মনে করবেন তাকে মারার তো আমার কোনো অধিকার নেই, আমি তো তাকে বোঝাবো, সে আমার সাথে আসলে আমি এটা হবে না, হবে না। কিন্তু এইখানে ওই যে পুরনো রাজনীতি, পরিবারতন্ত্র কিংবা মালিকতন্ত্র যেটা দাঁড়াইছে, ব্যক্তিতন্ত্র, এক একটা দলকে এক একটা প্রাইভেট লিমিটেড কোম্পানির মতো, লাঠিয়াল বাহিনীর মতো যে বানাইছে, তাদের যে ট্রেনিং, এই ট্রেনিংয়ের কারণে এটা ঘটে। আচ্ছা, আপনি তো একসময় বাম রাজনীতির সাথে যুক্ত ছিলেন, সরাসরি রাজনীতি করেছেন। একটা প্রশ্ন খুব ভালো আলোচনায় থাকে, সবসময় শোনা যায় যে বামরা
আওয়ামী লীগ এবং ভারতের প্রক্সি হিসেবে কাজ করে এবং আওয়ামী লীগকে খুব বেশি সুবিধা বামরা দিয়ে থাকে এবং ভারতের পক্ষে অধিকাংশ কথা তাদের চায়, এই অভিযোগটা থাকে। এই অভিযোগটা আসলে কেন আসে? দুইটা কারণে হয়। বামদের সাংস্কৃতিক কারণে হয়। বামদের ওইটা বাম, আমাদের দেশে বাম দুই ভাগে বিভক্ত। একটা অংশ আওয়ামী লীগকে সার্ভ করে, আরেকটা অংশ বিএনপিকে সার্ভ করে। যারা ধরেন চীনপন্থী ছিল আগে, তাদের একটা বড় অংশ বিএনপির দিকে ঝুঁকে থাকে। যারা মস্কোপন্থী ছিল তারা অনেকাংশে আওয়ামী লীগের দিকে ঝুঁকে থাকে। এইটার একটা সাংস্কৃতিক কারণ হচ্ছে, রাজনৈতিক সংস্কৃতির মধ্যে আছে যে তারা মনে করে যে এইখানকার আধুনিকতা, এইখানকার শিল্প সাহিত্য, এখানকার যে প্রগতিশীলতা, এইটার যে সাংস্কৃতিক রূপ, এই রূপটা হচ্ছে বাঙালি সংস্কৃতি বলতে পশ্চিমবঙ্গ কিংবা ধরেন ইউরোপ থেকে পশ্চিমবঙ্গ হয়ে যে সাংস্কৃতিক রেওয়াজটা গড়ে উঠছে, কিংবা আসলে রেটরিকটা গড়ে উঠছে, কিংবা যে কালচারাল গেস্টার পোস্টারটা গড়ে উঠছে, এইটা বুঝি প্রগতিশীলতা। আরেকটা অংশ মনে করে যে এর বিপরীতটা হচ্ছে প্রগতিশীলতা। সেই জন্যে আর নিজেদের রাজনীতিটা কি, এটা তারা আসলে যেটা ঠিক করতে পারে না। নিজের রাজনৈতিক জায়গাটা না ঠিক করার কারণে তারা অধিকাংশই সাংস্কৃতিক রাজনীতিটাকেই রাজনীতি মনে করে, এবং সাংস্কৃতিক জায়গাটার উপরে গুরুত্ব দেওয়ার কারণে তারা যেহেতু এগুলিকে প্রগতিশীল রাজনীতি মনে করে, এবং আওয়ামী লীগের সাথে যেহেতু ভারতের সম্পর্কটা গভীর, তাইলে ওদের সাংস্কৃতিক কার্যক্রম আওয়ামী লীগের রাজনীতির পকেটে যায়। সেই জন্য যারা আওয়ামী লীগ বিরোধী তারা বামদেরকে বলে যে এরা হচ্ছে বামদের রাজনীতি করে, আরে আওয়ামী লীগের রাজনীতি করে। আবার যারা ধরেন চীনপন্থী ছিল এরকম যারা, তাদেরকে ধরেন মনে করে যে এরা হচ্ছে জামাত শিবিরের সাথে চলে যায়, ইসলামীদের সাথে চলে যায়, পাকিস্তানিদের সাথে চলে যায়, এরা এত বেশি ভারত বিরোধী যে এরা হচ্ছে আসলে মৌলবাদীদের সাথে পর্যন্ত মিশতে দ্বিধাবোধ করে না। সেইভাবে কিন্তু এই দুইটা কারণই হচ্ছে আমার বিবেচনায় তাদের যে নিজস্ব ক্ষমতা দখলের যে রাজনীতি থাকার কথা, আপনি যেটা বলছিলেন ক্ষমতার প্রশ্নটা, রাজনীতির একটা বড় প্রশ্ন হচ্ছে ক্ষমতাটা কীভাবে সে দখল করবে। তো তাদের যেহেতু নিজস্ব ইমিডিয়েট ক্ষমতা দখলের যেহেতু কোনো পরিকল্পনা থাকে না, তাদের পরিকল্পনা থাকে অনেক দূরে একদিন বিপ্লব হবে, তারপরে তারা ক্ষমতা দখল করবে। পারলৌকিক বলছিলেন। হ্যাঁ, তাহলে পারলৌকিক যেটা বলছেন, তাহলে ইমিডিয়েট পাওয়ারের প্রশ্নে যেহেতু তার নিজের কোনো পরিকল্পনা নাই, তাহলে কোনো না কোনো একটা রাজনৈতিক পরিকল্পনার পক্ষে তার কাজটা চলে যায়। এটা তার ইচ্ছার বিরুদ্ধেই তার কাজ। যেই পক্ষকে সে পছন্দ করে না তেমন একটা পক্ষের পকেটে যায়। আওয়ামী লীগের বুর্জোয়া পলিটিক্সকে হয়তো বামপন্থী একটা তরুণ পছন্দ করে না, কিন্তু যেহেতু তার নিজস্ব কোনো রাজনৈতিক প্রকল্প নাই, এই শূন্যতার কারণে তার যে সাংস্কৃতিক আচরণ এবং তার যে আসলে ভারতের সংস্কৃতির সাথে তার যে সংযোগ, আওয়ামী লীগের যে ভারতের সাথে সংযোগ, এইটা মিলে তাকে মনে হয় যে সে আওয়ামী লীগের জন্য কাজ করে। প্রকার সে হয়তো আওয়ামী লীগের বিরোধিতা করে, কিন্তু তার কাজটা আসলে আওয়ামী লীগের পকেটে চলে যায়। আচ্ছা, এখন যেহেতু নির্বাচন হয়ে গেছে, এখন তো নতুন করে বিএনপি সরকারে আছে, তারা কাজ করছে। আপনি বলছিলেন যে 180 দিন দেখতে চান। জি, 3 মাস পার হয়ে গেছে। 3 মাসে কিভাবে, কতটা মূল্যায়ন করবেন বিএনপিকে? কিভাবে? আমি এখন পর্যন্ত বিএনপিকে খুব উল্টা পথে হাঁটতেছি মূল্যায়ন করি। বিএনপি ভয়াবহ রকমের ধরুন অন্যায় করছে। বিএনপির যে লক্ষণ দেখা যাচ্ছে এটা হচ্ছে তারা স্বৈরতান্ত্রিক যে অ্যাপারেটাস যেগুলি আছে সবগুলিকে টিকে রাখতে চায়। ধরেন আমি আপনাকে বলি যে সার্ভেলেন্সের মধ্যে তো আপনারা থাকেন, আমরা থাকছি একটা সময়। টেলিকমিউনিকেশন আইনের একটা ধারা আছে 97, ওইখানে সার্ভেলেন্সের জন্য কারা কারা কাজ করতে পারবে এটার একটা ব্যবস্থা। ওই আইনটাকে এবার অন্তর্ভুক্ত সরকার এটাকে একটু লিমিটেড করার চেষ্টা করছিল, ওইটা ওরা বাতিল করছে। ধরেন গুম খুনের এই জায়গাগুলিকে গুম কমিশনটার গুম ও প্রতিরোধ অধ্যাদেশ করছিল, এটা তারা আসলে বাস্তবায়ন করে নাই। মানবাধিকার কমিশনের কাছে কিছু ক্ষমতা দেওয়া হয়েছিল, এটাকে তারা করে নাই। তাইলে আর যে সংবিধানের যেগুলি সংস্কার লাগবে এগুলি তারা করে নাই। নির্বাচন বিচার বিভাগে একটা সচিবালয় করা হয়েছিল, সেই সচিবালয়কে তারা আদালতের রায় আর আদালতে মামলাটা পেন্ডিং থাকা অবস্থায় তারা সরায় নিয়ে গেছে আজকে। এইসব মিলে যেটা বোঝা যায় যে তারা, আপনি যেটা বলছেন যে এটা ভয়াবহ রকমভাবে তারা স্বৈরতান্ত্রিক হয়ে ওঠার বা স্বৈরাচারী হয়ে ওঠার একটা প্রস্তুতি নিতেছে, সেইটা খুব খারাপ লক্ষণ। কিন্তু
আমি যদি বলেন যে আমি শেষ মুহূর্ত পর্যন্ত আশাবাদী থাকা লোক, তো আমি ধরেন আমাকে এক টেলিভিশনে একবার জিজ্ঞেস করছিল যে হাসিনার সরকার সম্পর্কে, আমি বলছিলাম যে কোনো একটা মিরাকল ঘটলে সে চলে যাবে। তো আমাকে উপস্থাপককে এখন আমি দেখি, উনি তখন আওয়ামী লীগের খুব গুণগ্রাহী ছিল এবং আমার সাথে খুবই রূঢ় আচরণ করছিল এবং মিরাকল এরকম, কিন্তু মিরাকলটা ঘটছে হিস্ট্রিতে। সো আমি এই জন্যে আমি মনে করি মিরাকল মানে কি, পলিটিক্সে তো ওই রকম মিরাকল ঘটে না, কিন্তু পলিটিক্সে অনেক সময় অনেক পরিবর্তন ঘটতে পারে। সেই জন্য এখন আমি আশাটা রাখতে চাই। গত 3 মাসে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে কিভাবে মূল্যায়ন করবেন? ব্যক্তিগতভাবে তারেক রহমানের প্রতি আমি ধরেন এখনো পর্যন্ত মনে করতে চাই যে 18 বছর দেশের বাইরে থাকার কারণে তার কতগুলি সমস্যা আছে, কতগুলি সুবিধা আছে। সমস্যার জায়গা হচ্ছে যে অনেক দিন বাইরে থাকলে আপনিও দেখবেন যে অনেক দিন বাইরে থাকলে দেশের জিনিসগুলি ঠিকঠাক মতো বুঝতে একটু সমস্যা হয়। অনেক দিন বাইরে থাকলে আপনার মধ্যে এক ধরনের সরলতা, এক ধরনের আসলে উচ্চ মানসিকতা, মানে হিপোক্রেসিগুলি কমে যায়। আপনি এক ধরনের ভালো বিহেভ করতে অভ্যস্ত হয়ে পড়েন, একটু ডেমোক্রেটিক হইতে পারেন। তো তারেক রহমানের মধ্যে আমি যেটা ব্যক্তিগত, তারেক রহমানকে আমি একটু ডেমোক্রেটিক, রিজনেবল, রেসপন্সিবল হওয়ার একটা চান্স আছে, এটা যেরকম বুঝি। আবার এইখানকার তার যে ধরেন রাজনৈতিক প্রাতিষ্ঠানিক তার যে সাঙ্গপাঙ্গ বলবো, বা তার যে সাঙ্গপাঙ্গ শব্দটা হয়তো ভালো না, তার যে আসলে পারিষদ আছে, তাদের মধ্যে যে সমস্ত ধরেন প্রবণতা দেখি, সেইটা দিয়ে তাকে আসলে মানে কি বলা যায় যে ভুল বোঝানোর অনেক স্কোপ অনেক বেশি। একটু সরল হইলে আপনার এখানকার ধূর্ত যারা, তারা আসলে খুব সহজে গ্রাপ করতে পারে, সেরকম রিস্কও আছে। আমি তারেক রহমানের মধ্যে এখনো পর্যন্ত তার সম্ভাবনাটাকে সে কাজে লাগাইতে পারলে, যেটা আমি বলছিলাম যে তার মধ্যে যদি অ্যাম্বিশন থাকে, তাইলে জিয়াউর রহমানের পরে তারেক রহমান বাংলাদেশের জন্য অনেক দিনের জন্য ধরেন অনেক বড় ক্যারেক্টার হয়ে উঠতে পারে। আর যদি ধূর্তামির শিকার হয়নি, তাইলে আসলে উনি খুবই ব্যর্থ একজন এক্সাম্পল হইতে পারে। আমাদের এখানে 2/3 মেজরিটি নিয়ে যারা গভর্নমেন্ট ফর্ম করছে, এখন পর্যন্ত তাদের কারোরই আসলে ভালো পরিণতি হয় নাই। এটা দেশের জন্য ভালো হয় নাই, দলের জন্য ভালো হয় নাই, দলের নেতার জন্য ভালো হয় নাই। সো তারেক রহমানের ওই রিস্ক আছে এবং এই রিস্ক ওনার জানা আছে, আমার ধারণা উনি এটা জানেন। এটা মনে রাখলে ভালো। আগামীর বাংলাদেশ কেমন দেখতে চান? একটা গণতন্ত্রের পথে বাংলাদেশ হাঁটবে, তরুণরা ধরেন বিভ্রম থেকে বের হয়ে আসবে এবং তারা এখনো পর্যন্ত তারা যে স্বপ্নটা দেখছিল, যেই স্বপ্ন তাদের ব্যাহত হয়ে যাচ্ছে, সেই স্বপ্নটা তারা আঁকড়ে ধরবে এবং বাংলাদেশকে পথ দেখাবে এবং আগামীর বাংলাদেশ একটা কারেক্ট ডিরেকশনে যাবে, এটা আসলে আশা করতে চাই। অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আপনাদেরকেও ধন্যবাদ, যারা শুনবে তাদের সবার প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। দর্শক, একেবারে শেষ মুহূর্তে চলে আসছি। দেখছিলেন আলাপনের আজকের পর্ব। আজ আমাদের সাথে ছিলেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ুম। দেখা হবে পরবর্তী আলাপনে, থাকবে নতুন কোনো অতিথি। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভেচ্ছা নিরন্তর।